দ্বিতীয় বর্ষের ছাত্রীরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা চলে আসলাম আমাদের পরবর্তী ক্লাসে। আমরা পড়ছিলাম তোমার দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় শ্রেণীকরণ। আমরা গত ক্লাসে শ্রেণীকরণ কাকে বলে, শ্রেণীকরণের উদ্দেশ্য, শ্রেণীকরণের শ্রেণী বিভাগ আমরা পড়েছি, প্রাকৃতিক শ্রেণীকরণ ও কৃত্রিম শ্রেণীকরণ। আজকে আমাদের পড়ার কথা হচ্ছে প্রাকৃতিক শ্রেণীকরণ ও কৃত্রিম শ্রেণীকরণের মধ্যে পার্থক্য। তো আমি কতগুলো পার্থক্য তোমাদেরকে পড়ে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে এবং পরবর্তীতে তোমরা আবার বই থেকে সুন্দর করে পড়ে নিবে। তো আমরা প্রথম পার্থক্যটা শুরু করছি। প্রথম পার্থক্য হচ্ছে তোমার সাদৃশ্যগত পার্থক্য, অর্থাৎ প্রাকৃতিক শ্রেণীকরণে বস্তু বা ঘটনাকে যখন সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ভিত্তিতে পার্থক্য বা শ্রেণীকরণ করা হয়, তখন যে সাদৃশ্যটা লক্ষ্য করা হয় সেই সাদৃশ্যটা থাকে বস্তু বা ঘটনার মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্য। অর্থাৎ প্রাকৃতিক শ্রেণীকরণে শ্রেণীকরণ করা হয় বস্তু বা ঘটনার মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে। পক্ষান্তরে কৃত্রিম শ্রেণীকরণে শ্রেণীকরণ করা হয় তোমার বাহ্যিক ও গুরুত্বহীন মিল বা সাদৃশ্যের ভিত্তিতে। এরপরে 2 নাম্বারটা হচ্ছে উদ্দেশ্যগত পার্থক্য। প্রাকৃতিক শ্রেণীকরণের মূল উদ্দেশ্যই হচ্ছে সাধারণ মানুষ বা সর্বসাধারণের উদ্দেশ্য পূরণ। আর সেই উদ্দেশ্যটা কি থাকে? কোনো কিছু জানা বা জ্ঞান অর্জন। তাহলে প্রাকৃতিক শ্রেণীকরণের উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষ বা সকলের উদ্দেশ্য সাধন। পক্ষান্তরে কৃত্রিম শ্রেণীকরণের উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি বিশেষের প্রয়োজন সাধন। অর্থাৎ ব্যক্তি তার নিজের ইচ্ছা এবং প্রয়োজন অনুযায়ী কী করে? শ্রেণীকরণ করে থাকে। 3 নাম্বার পার্থক্যটা হচ্ছে বিষয়বস্তুগত পার্থক্য। অর্থাৎ প্রাকৃতিক শ্রেণীকরণ যে বিষয়ের উপরে ভিত্তি করে বস্তু বা ঘটনাকে শ্রেণীবদ্ধ করে, সেই বিষয়গুলো কি থাকে? প্রকৃতিতেই এর অবস্থান থাকে, অর্থাৎ প্রকৃতিগত। প্রকৃতিতে যে বিষয়টি বা যে বস্তুটি যেমন, সেটি ঠিক সেভাবে রেখেই শ্রেণীকরণ করা হয়। এখানে ব্যক্তি নিজের কিছু করার থাকে না, বা এই বৈশিষ্ট্যের উপরে ব্যক্তির কোনো হাত বা অবদান রাখার, ইচ্ছামতো পরিবর্তন করার কিংবা এক শ্রেণীকে আরেক শ্রেণীতে অন্তর্ভুক্ত করার, এগুলো কোনো কিছুই ব্যক্তির নিয়ন্ত্রণে থাকে না। কারণ এর মূল বৈশিষ্ট্যটা কোথায় থাকে? কিভাবে বস্তু বা ব্যক্তির মধ্যে আসে? প্রকৃতিগতভাবে। প্রকৃতি যে বিষয়টাকে যেভাবে তৈরি করেছে, সেই বৈশিষ্ট্যকে সেভাবে রেখেই কী করতে হয়? প্রাকৃতিক শ্রেণীকরণ করতে হয়। তাহলে প্রাকৃতিক শ্রেণীকরণের বিষয়টা হচ্ছে প্রকৃতিগত, ঠিক আছে? আর কৃত্রিম শ্রেণীকরণের বিষয়টা প্রকৃতিগত নয়, এটা ব্যক্তির ইচ্ছা বা মনোভাবের উপর নির্ভর করে। কাজেই এটি হচ্ছে কৃত্রিম। এর প্রকৃতি হচ্ছে কৃত্রিম, বা ব্যক্তির নিজের তৈরি হতে পারে, ব্যক্তি নিজে পছন্দ মতো করতে পারে, সে পরিবর্তন করতে পারে বা তার ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারে। তাহলে বিষয়গত পার্থক্যে আমরা কি বুঝলাম? প্রাকৃতিক শ্রেণীকরণে যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো হচ্ছে প্রকৃতিগত, আর কৃত্রিম শ্রেণীকরণের যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো হচ্ছে কৃত্রিম বা ব্যক্তির নিজস্ব মন গড়া বা মনোভাবের উপর নির্ভর করে। এরপর আমরা চলে যাই 4 নম্বর পার্থক্যে। 4 নম্বর পার্থক্যের বলা হয়েছে পদ্ধতিগত পার্থক্য। অর্থাৎ তোমার প্রাকৃতিক শ্রেণীকরণ বা বৈজ্ঞানিক শ্রেণীকরণে যে কাজটা করা হয় পদ্ধতির দিক থেকে, সেটা বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করা হয়। বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে ঘটনার বিশ্লেষণ। ঘটনা কি করা হয়? বিশ্লেষণ করা হয় এবং এর মূল বৈশিষ্ট্যগুলোকে খুঁজে বের করা হয়। এটি হচ্ছে বৈজ্ঞানিক শ্রেণীকরণ বা প্রাকৃতিক শ্রেণীকরণের পদ্ধতিগত বৈশিষ্ট্য। পক্ষান্তরে
তোমার কৃত্রিম শ্রেণীকরণে যেটা হয় সেটা হচ্ছে তোমার বাহ্যিক বিষয়ের মিল বা সাদৃশ্যের ভিত্তিতে করা হয় এবং এখানে কোনো ধরনের বৈজ্ঞানিক বিশ্লেষণ করা হয় না বা বৈজ্ঞানিক বিশ্লেষণের প্রয়োজনও পড়ে না। এরপর আমরা চলে যাই 5 নাম্বার পার্থক্যে। 5 নাম্বার পার্থক্য হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য। এখানে আসলে সংজ্ঞাগত পার্থক্য বলতে আমি প্রাকৃতিক শ্রেণীকরণ বা বৈজ্ঞানিক শ্রেণীকরণ কাকে বলে এটা বলবো না, বা কৃত্রিম শ্রেণীকরণ সেটা বলবো না। এখানে সংজ্ঞাগত পার্থক্যের কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে প্রাকৃতিক শ্রেণীকরণ করার সময় যখন আমরা সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে শ্রেণীকরণ করব, তখন এই সাদৃশ্য বা বৈসাদৃশ্য দেখার মূল নীতি হিসাবে আমরা সংজ্ঞাকে ব্যবহার করব। যেমন ধরো, আমরা যদি হিংস্র প্রাণী এবং নিরীহ প্রাণী এই দুই শ্রেণীতে বিভক্ত করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমেই সংজ্ঞাটা জেনে নিতে হবে হিংস্র প্রাণী কাকে বলে এবং নিরীহ প্রাণী কাকে বলে। তার ভিত্তিতে আমরা শ্রেণীকরণ করব। অর্থাৎ প্রাকৃতিক শ্রেণীকরণে সংজ্ঞার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিংবা ধরো আমরা যদি করি মেরুদণ্ডী প্রাণী বা অমেরুদণ্ডী প্রাণী, সেখানেও কিন্তু আমাদের সংজ্ঞার উপর নির্ভর করতে হবে মেরুদণ্ডী প্রাণী কাকে বলে, অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে। এই সংজ্ঞার উপর নির্ভর করে কি করব, আমরা প্রাকৃতিক শ্রেণীকরণ করব। কিন্তু কৃত্রিম শ্রেণীকরণে কোনো রকমের কোনো সংজ্ঞা প্রয়োজন পড়ে না। এখানে ব্যক্তি তার নিজের ইচ্ছা, মনোভাব, তার প্রয়োজন অনুযায়ী শ্রেণীকরণ করে। এখানে কেন, কী জন্য, কাকে বলে এগুলোর কোনো প্রয়োজন পড়ে না। আমরা চলে যাচ্ছি একদম শেষ পার্থক্য। এটা হচ্ছে তোমার প্রকৃতিগত পার্থক্য, কিংবা এটাকে আমরা গ্রহণযোগ্যতার পার্থক্যও বলতে পারি। এই যে প্রাকৃতিক শ্রেণীকরণ এবং কৃত্রিম শ্রেণীকরণ, এর গ্রহণযোগ্যতা কোথায়, কার কাছে, কেমন, এর ভিত্তিতে আমরা যদি জানতে চাই, তাহলে দেখা যায় যে তোমার প্রাকৃতিক শ্রেণীকরণ দেশ, কাল, পাত্র ভেদে কি হয়, একইভাবে একই অর্থে গ্রহণযোগ্য হয়। যেহেতু এখানে সংজ্ঞার ভিত্তিতে শ্রেণীকরণ করা হয় এবং বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করা হয় এবং মূল বৈশিষ্ট্যের উপরে জোর দেওয়া হয়, সেজন্য প্রাকৃতিক শ্রেণীকরণ যেটা সম্পন্ন হয় সেটি দেশ, কাল, পাত্রভেদে একইভাবে একই অর্থে গ্রহণযোগ্যতা লাভ করে। ওই যে আমরা বলছিলাম মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী, এটা যেভাবে যে দেশেই করুক না কেন, যেখানে বসে এই শ্রেণীকরণটা করা হোক না কেন, এটি সার্বজনীনতা লাভ করে। অর্থাৎ মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী সবার জন্য একই অর্থে, সব জায়গার জন্য, সব সময়ের জন্য একই অর্থে প্রযোজ্য। অর্থাৎ যে একটা দেশে মেরুদণ্ডী প্রাণী, আরেকটা দেশে ওই প্রাণীটা অমেরুদণ্ডী প্রাণী, তা কিন্তু নয়। একটি সময়ের জন্য মেরুদণ্ডী, অন্য সময়ের জন্য অমেরুদণ্ডী, তা কিন্তু নয়। এটি সার্বজনীনতা লাভ করে, এটি সব সময়ের জন্য একই রকম হয়। অর্থাৎ প্রাকৃতিক শ্রেণীকরণ দেশ, কাল, পাত্রভেদে অভিন্ন। পক্ষান্তরে কৃত্রিম শ্রেণীকরণ, এটি কি দেশ, কাল, পাত্রভেদে অভিন্ন হবে? না, এটি কি হবে? অবশ্যই দেশ, কাল, পাত্রভেদে ভিন্ন হবে। কারণ এটি ব্যক্তি তার নিজের প্রয়োজন সাধনের জন্য করে। প্রয়োজন সাধনের জন্য যদি করে থাকে, তাহলে এটা আমরা এমনিতেই বুঝতে পারি এটি ব্যক্তিতে ভিন্ন হবে। যে ব্যক্তি যার যেমন সুবিধা, সে সেই রকম করে এটিকে কি করবে, তার নিজের মতো করে শ্রেণীবদ্ধ করবে। কাজেই কৃত্রিম শ্রেণীকরণ সার্বজনীন নয়, এটি দেশ, কাল, পাত্রভেদে ভিন্ন হয়। এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের 6টা পার্থক্য। এই পার্থক্যগুলো তোমরা পড়ে রাখবে। এটা আসতে পারে আমাদের প্রশ্নে, যখন আসবে তখন তোমরা এই 6টা থেকে কম করে হলেও 5টা তোমরা লিখবে। 6টা লিখতে পারলে ভালো, 6টাই লেখার চেষ্টা করবে, তা না হলে কমপক্ষে 5টা তোমরা লিখবে। তো আমরা গত ক্লাসে একটুখানি বলেছিলাম যে প্রাকৃতিক শ্রেণীকরণ আর কৃত্রিম শ্রেণীকরণকে যদিও আমরা আলাদা আলাদা করে বলছি, পার্থক্য দেখাচ্ছি, অনেকগুলো পার্থক্য,
কিন্তু ওই আলোচনাটা আসলে আজকে করা উচিত ছিল, আমি গত ক্লাসেই করে দিয়েছি যে আসলে প্রাকৃতিক শ্রেণীকরণ আর কৃত্রিম শ্রেণীকরণের মধ্যে অনেক বড় একটা দেয়াল তুলে দিয়ে সম্পূর্ণ আলাদা করে ফেলা যায় না। দেখা যায় যে দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকলেও বা বিভিন্ন দিক থেকে এদের মধ্যে পার্থক্য থাকলেও এক কোনো একটা অর্থে বা বিশেষ বিচার বিশ্লেষণ করলে দেখা যায় যে প্রাকৃতিক শ্রেণীকরণগুলো এক ধরনের কৃত্রিম শ্রেণীকরণ, আর কৃত্রিম শ্রেণীকরণগুলো এক ধরনের প্রাকৃতিক শ্রেণীকরণ। যদি আমি গত ক্লাসে এটা তোমাদেরকে বলে দিয়েছি, তারপরে যেহেতু আসলে এটার সাথে রিলেটেড আজকেই বলা উচিত ছিল, তারপরে এই জন্য আমি আরেকবার এই জায়গাটা একটু বলে দিচ্ছি। তাহলে আমরা প্রথমে পড়ে নিলাম হচ্ছে প্রাকৃতিক শ্রেণীকরণ আর কৃত্রিম শ্রেণীকরণের মধ্যে পার্থক্যগুলো তো আমরা বুঝতে পেরেছি, তাই না? আর এখন আবার বলবো যে কোনো কোনো দিক থেকে আসলে এটা ঠিক সেরকম পার্থক্য বলা যায় না। এক অর্থে প্রাকৃতিক শ্রেণীকরণ ও কৃত্রিম কিভাবে? ওই যে আমরা যখন বলছি মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী বলে আমরা দুইটি শ্রেণী বিভাগ করে ফেললাম, পার্থক্য করে ফেললাম এদের মধ্যে, অর্থাৎ যে প্রাণীগুলো মেরুদণ্ডী সেগুলো অমেরুদণ্ডী নয়, আর যেগুলো অমেরুদণ্ডী সেগুলো মেরুদণ্ডী নয়। এই যে পার্থক্যটা করলাম, এই পার্থক্য কিন্তু প্রকৃতি করেনি। প্রকৃতিতে মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী তারা আলাদা আলাদা বসবাস করে না, আলাদা আলাদা জায়গায় অবস্থান করে না, যে যে যার যার জায়গায় অবস্থান করে মিলে মিশে। কিন্তু মানুষ কি করছে? তার জানার জন্য, বুঝার জন্য, জ্ঞান অর্জনের জন্য মানুষ কি করছে? এই পার্থক্যটা করছে। মানুষই বলে দিচ্ছে এরা হচ্ছে মেরুদণ্ডী আর এরা হচ্ছে অমেরুদণ্ডী। এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা কে করছে? প্রকৃতি করে দিয়েছে আলাদা করে, তাদেরকে সরিয়ে সরিয়ে রেখেছে আলাদা করে, দুই ভাগে বিভক্ত করে দিয়েছে, দুই জায়গায় অবস্থান করে দিয়েছে? না, এই কাজটা কে করছে? আমরা করছি। আমরা বলছি এই গ্রুপটা হচ্ছে এরকম আর এই গ্রুপটা হচ্ছে এরকম। যেহেতু এটা মানুষ করছে, হোক সেটা জ্ঞান অর্জনের উদ্দেশ্যে, হোক মূল বৈশিষ্ট্যগুলো প্রকৃতিগত, কিন্তু পার্থক্যটা করছে বা শ্রেণীকরণটা করছে মানুষ। আর আমরা যে কাজটা মানুষ করছে সেটাকে যদি কৃত্রিম বলি, তাহলে এক অর্থে প্রাকৃতিক শ্রেণীকরণটাও হচ্ছে কৃত্রিম। বোঝা যাচ্ছে? কঠিন মনে হচ্ছে? কঠিন না, একটু বোঝার চেষ্টা করো, বুঝতে পারবে। আচ্ছা, এবার আমরা চলে যাই কোন অর্থে প্রাকৃতিক শ্রেণীকরণ হচ্ছে কৃত্রিম শ্রেণীকরণ হচ্ছে প্রাকৃতিক। কৃত্রিম শ্রেণীকরণে আমরা বলছি ব্যক্তি কি করে। কেন কৃত্রিম বলছি? কারণ এটা ব্যক্তি তার নিজের ইচ্ছায়, নিজের প্রয়োজনে এই কাজটা করে থাকে, এই শ্রেণীকরণটা করে থাকে, সেজন্য এটাকে আমরা বলছি কৃত্রিম শ্রেণীকরণ। কিন্তু মানুষ যখন কৃত্রিম শ্রেণীকরণটা করছে, যেমন ধরো একজন মানুষ তার বাগানে কি করছে, গাছ লাগানোর সময় সামনের দিকে ছোট ছোট ফুলের গাছগুলো লাগাচ্ছে, এরপরে আরেকটু মাঝারি সাইজের গাছ লাগাচ্ছে, এরপরে দেখা গেল যে একটু বড় এবং বাড়ির পিছনে আরও বড় বড় গাছগুলো, ফলের গাছগুলো লাগাচ্ছে। এইভাবে সে কি করলো? তার নিজের প্রয়োজন অনুযায়ী, নিজের ইচ্ছা এবং নিজের পছন্দ অনুযায়ী কি করলো? এই গাছগুলোকে শ্রেণীবদ্ধ করলো তার কি অনুযায়ী? দৈর্ঘ্য এবং উচ্চতা অনুযায়ী, সাইজ অনুযায়ী। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটাকে কি বলবো? কৃত্রিম শ্রেণীকরণ। কি করেছে ব্যক্তি? নিজের ইচ্ছা এবং পছন্দ অনুযায়ী এটা করেছে। কিন্তু একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু এক ধরনের প্রাকৃতিক শ্রেণীকরণ। যদিও ব্যক্তি নিজের ইচ্ছা মতো করছে পছন্দ অনুযায়ী, তারপরে এটি প্রাকৃতিক। কি অর্থে? ওই যে ছোট গাছগুলো প্রথমে রাখলো, গাছগুলো প্রকৃতিগতভাবে ছোট বলেই সেগুলোকে সে সামনে রাখতে পেরেছে। আর এরপরে যে একটু বড়, কারণ ওই গাছগুলোর প্রকৃতি হচ্ছে এটা এই সাইজ, তাহলে যে গাছের যে সাইজ সেটা কিন্তু ওই গাছের নিজস্ব বৈশিষ্ট্য, তাই না? নিজস্ব বৈশিষ্ট্য, এবং ওই বৈশিষ্ট্যটাকে কি করতে পারবে না? এই ব্যক্তি এটাকে পরিবর্তন করতে পারবে না। সে তার পছন্দ অনুযায়ী সাজিয়ে নিয়েছে, কিন্তু বৈশিষ্ট্যকে কিন্তু সে পরিবর্তন করতে পারবে না।
ধরো একটা গোলাপ গাছ যে যত বড় সাইজই হোক না কেন, সেটা নিশ্চয়ই একটা আম গাছের সমান হতে পারবে না, তাই না? আর একটা আম গাছকে আমরা একটা গোলাপের চারার মতো ছোট করেও রাখতে পারবো না তার স্বভাবগত বৈশিষ্ট্যের জন্য। কাজেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে তার নিজস্ব। আর বৈশিষ্ট্য যদি নিজস্ব থাকে, সেখানে যদি ব্যক্তির কিছু করার না থাকে বৈশিষ্ট্যর দিক থেকে, শুধু সাজিয়ে গুছিয়ে রাখাটা ছাড়া, তাহলে সেটাকে বলা হয় প্রাকৃতিক। তাহলে এই অর্থে ব্যক্তি যখন কোনো কিছু তার নিজের পছন্দ অনুযায়ী সাজায়, সেই বিষয়গুলোর বৈশিষ্ট্যগুলো বিষয়ের মধ্যেই নিহিত থাকে। সেই জন্য ব্যক্তি নিজের মতো করে সাজালেও বৈশিষ্ট্য যেহেতু সে নিজেই ধারণ করে, সেজন্য এক অর্থে এগুলো হচ্ছে প্রাকৃতিক। সেই জন্য বলা হয় যে হ্যাঁ, প্রাকৃতিক শ্রেণীকরণ কৃত্রিম শ্রেণীকরণের মধ্যে পার্থক্য অবশ্যই আছে, তবে এই পার্থক্যটা এমন নয় যে একেবারেই সম্পূর্ণ বিচ্ছিন্ন না। এটা কোনো কোনো দিক থেকে গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে এই শ্রেণীকরণগুলোকেও ইচ্ছা করলে আমরা প্রাকৃতিক বলতে পারি কিংবা কৃত্রিম বলতে পারি। তাহলে এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, শ্রেণীকরণের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। এখানে আমরা মূলত যেটা পড়লাম সেটা হচ্ছে শ্রেণীকরণ কাকে বলে, শ্রেণীকরণের উদ্দেশ্য কি, উদ্দেশ্যের বিবেচনায় শ্রেণীকরণ কত প্রকার, এবং এই প্রকার দুইটার মধ্যে পার্থক্য। উদ্দেশ্য ছিল সাধারণ উদ্দেশ্য, যেটা হচ্ছে জ্ঞান অর্জনের জন্য, আর একটা হচ্ছে তোমার ব্যক্তি বিশেষের প্রয়োজন সাধনের জন্য বিশেষ উদ্দেশ্য, এবং এর ভিত্তিতে যে শ্রেণীকরণটি গড়ে উঠেছে এর নাম হচ্ছে কৃত্রিম শ্রেণীকরণ। তাহলে সেই অর্থে শ্রেণীকরণ ছিল দুই প্রকার, প্রাকৃতিক শ্রেণীকরণ এবং কৃত্রিম শ্রেণীকরণ। আর আমরা আজকে পড়লাম প্রাকৃতিক শ্রেণীকরণ ও কৃত্রিম শ্রেণীকরণের মধ্যে পার্থক্য। ও আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে এর সাথে, সেটা হচ্ছে ক্রমিক শ্রেণীকরণ। ক্রমিক শ্রেণীকরণ ক্রমিক শ্রেণীকরণটা কি? ক্রম অনুযায়ী সাজানো একই শ্রেণীভুক্ত বস্তু বা ঘটনাকে ক্রম অনুযায়ী সাজানোকে বলা হয় ক্রমিক শ্রেণীকরণ। অনেকটা তোমাদের ক্লাসের কথা একটু বিবেচনা করো, ক্লাসরুমের মতো। যদিও তোমরা কলেজে ভর্তি হও, যে রোল নাম্বারগুলো তোমরা পাও সেটা ভর্তির ভিত্তিতে, কিন্তু তোমরা স্কুলের যে রোল নাম্বারগুলো সেগুলো কিসের ভিত্তিতে পেতে? রেজাল্টের উপরে, তাই না? অর্থাৎ সবচেয়ে ভালো করেছে যে তার রোল 1, তার থেকে একটু পিছিয়ে 2, তার থেকে একটু পিছিয়ে 3। এই জন্যই এগুলোকে বলে ক্রমিক শ্রেণীকরণ। তোমাদের রোলগুলো বাংলা হচ্ছে কি? ক্রমিক নাম্বার। ক্রমিক নাম্বার অর্থাৎ ধরো তোমরা যারা পাশ করেছো তারা তো একই শ্রেণীভুক্ত। আমরা ধরে নিলাম তোমরা পাশ করে 9-এ সবাই উঠেছো, কথার কথা সবাই 9-এ উঠেছো, তাহলে তোমরা একই শ্রেণীভুক্ত হয়ে গেলে। 9-এ যারা যারা উঠেছো পাশ করেছো তারা সবাই একই গ্রুপ, একই শ্রেণীভুক্ত, কারণ তোমরা সবাই পাশ করেছো। কিন্তু এই পাশের কি আছে? তারতম্য আছে, পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে কি? কেউ অনেক ভালো নাম্বার নিয়ে পাশ করেছে, কেউ একদম মিনিমাম একটা নাম্বার পেয়ে পাশ করেছে। এখন আমরা যদি এই সবাইকে একই মানে বিচার করি, তাহলে সেটা কি হবে? তোমাদের জন্য একটা অবিচার হয়ে যাবে না? তোমাদের প্রতি অবিচার হবে। তখন কি করা হয়েছে? একই শ্রেণীভুক্ত ব্যক্তি বা বস্তুকে তার যোগ্যতা অনুযায়ী ক্রমিকভাবে সাজানোর নামই হচ্ছে ক্রমিক শ্রেণীকরণ। অর্থাৎ রোল 1, 2, 3 থেকে শুরু করে আমরা যত পিছনের দিকে যাচ্ছি, এটা ক্রম অনুযায়ী তার পাশের যে তার যে রেজাল্ট, সেই রেজাল্টের ভিত্তিতে আমরা এই ভাগগুলো করছি। এর নামই হচ্ছে ক্রমিক শ্রেণীকরণ। তাহলে একই শ্রেণীভুক্ত ব্যক্তি বা বস্তুকে মূল বৈশিষ্ট্যের উপস্থিতির ভিত্তিতে, যার মধ্যে সবচেয়ে বেশি থাকবে বৈশিষ্ট্য, তার ক্রমিক হবে সবার উপরে, একটু কম তার নিচে, তার চেয়ে কম তার নিচে। এইভাবে আমরা যখন ক্রম অনুযায়ী সাজাবো তার নামই হচ্ছে ক্রমিক শ্রেণীকরণ। ঠিক আছে? যেমন ধরো যাদের মধ্যে প্রাণের সঞ্চার আছে বা জীবন আছে, তাদেরকে আমরা জীবন্ত প্রাণী হিসাবে যখন আমরা ধরব, সেখান থেকে প্রাণী বলবো আমরা, প্রাণ আছে বলে যেটাকে আমরা প্রাণী বলবো।
এই হিসাব যদি আমরা করি তাহলে প্রাণের বৈশিষ্ট্য সবচেয়ে বেশি যার মধ্যে আছে সেটা হচ্ছে মানুষ। মানুষ কি করতে পারে, তার প্রাণের যে বৈশিষ্ট্য, তার যে বহিঃপ্রকাশ সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় মানুষের মধ্যে। তাহলে প্রাণ আছে বলে আমরা যখন একই শ্রেণীভুক্ত হয়ে পড়ি, যেমন মানুষ, প্রাণী, এরপরে হচ্ছে পশু পাখি, জীবজন্তু, এমনকি গাছ পর্যন্ত, আমরা জানি গাছেরও জীবন আছে। তাহলে আমরা কি হলাম, একই শ্রেণীভুক্ত হলাম, কারণ আমাদের সবারই কি আছে, জীবন আছে। এখন একই শ্রেণীভুক্ত হওয়ার পরে যদি আমাদেরকে একই মানদণ্ডে বিচার করা হয় তাহলে কি করা হবে, আমাদের প্রতি অবিচার করা হবে। কারণ মানুষ, প্রাণী, পাখি, কীটপতঙ্গ, গাছ, এদের মধ্যে কি আছে, অবশ্যই পার্থক্য আছে, গুণগত পার্থক্য আছে। এই পার্থক্যটা যাতে স্পষ্ট থাকে সেজন্য কি করা হয়েছে, একই শ্রেণীভুক্ত ব্যক্তি বা বস্তুকে ক্রম অনুযায়ী সাজানো হয়েছে এবং যাকে যাকে যে অবস্থান দেওয়া দরকার তাকে সেই অবস্থানে রাখা হয়েছে। তাহলে সেই হিসাবে আমরা দেখি যাদের মধ্যে প্রাণ আছে বা প্রাণী বা জীবন আছে সেই ভিত্তিতে সবার উপরে স্থান হচ্ছে মানুষের, তারপরে হচ্ছে অন্যান্য প্রাণী, এরপরে হচ্ছে পাখি, এরপরে হচ্ছে কীটপতঙ্গ এবং সর্বশেষে হচ্ছে গাছ বা উদ্ভিদ। এইভাবে সাজানোর নামই হচ্ছে ক্রমিক শ্রেণীকরণ। ঠিক আছে, এটা আলাদা প্রশ্ন হতে পারে তোমাদের, ক্রমিক শ্রেণীকরণ কাকে বলে, বা ক্রমিক শ্রেণীকরণ বলতে কি বুঝো, কিংবা ক্রমিক শ্রেণীকরণের প্রয়োজন কি। ঠিক আছে, আমরা যেন এই উত্তরটা ঠিকঠাক মতো দিতে পারি। তো ঠিক আছে, আজকে আমরা এখানে শেষ করব, আমাদের এই চ্যাপ্টারটাও শেষ হয়ে গেল। তো আমাদের খুব সম্ভবত আর একটা মাত্র চ্যাপ্টার বাকি আছে, সেটা হচ্ছে সম্ভাবতা আর আকস্মিকতা। সম্ভাবতা আর আকস্মিকতা চ্যাপ্টারটা থেকে আসলে বোর্ডে খুব বেশি প্রশ্ন হয় না, কম প্রশ্নই হয়। তারপর আমরা চ্যাপ্টারটা পড়ব, আমাদের একটা যেন স্পষ্ট ধারণা থাকে চ্যাপ্টারটা সম্পর্কে। ঠিক আছে, তাহলে তোমরা পড়ে নিবে এই চ্যাপ্টারটা। আর তোমরা জানো তোমাদের সামনে বোধহয় একটা পরীক্ষা আমরা নিব এমসিকিউর উপরে, সেটা হচ্ছে তোমাদের প্রি টেস্টের যে সিলেবাসটা আছে সেটার উপরে হবে। যা যা পড়ানো হয়েছে সব কিছুর উপরেই হবে, 30টা প্রশ্ন থাকবে, সেভাবে তোমরা প্রস্তুতি নিবে, এর মধ্যেই তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করে দিবে। ঠিক আছে, তো ঠিক আছে, আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য দোয়া থাকলো, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।